প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সাথে রাজনৈতিক এবং আজকে কিছুটা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। সবাইকে আসসালামু আলাইকুম। বহুল আলোচিত একটি বিষয়, সেটা হলো অনেক জল্পনা কল্পনার অবসান ঘটেছে, কিন্তু ভুল ব্যাখ্যা বিশ্লেষণের সরাসরি আমাদের সাধারণ নাগরিক, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। আমি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়, আন্তর্জাতিক বিষয় বলছি। রাজনীতিতে অবশ্যই বিষয়টি আন্তর্জাতিক। সেটা হলো বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের বৈঠক যে দোলাচালের মধ্যে ছিল, সেই জায়গাটার বিষয়ে আমি কথা বলার চেষ্টা করছি। প্রকৃতপক্ষে সেখানে কি ঘটেছে, আমি আমার সাধ্য এবং প্রচেষ্টা মতো অতীত অভিজ্ঞতা, বর্তমান রাজনীতির আলোকে আমি দু চারটি কথা আপনাদের সাথে সেই বিষয়ে শেয়ার করতে চাই যে বিমস্টেক সম্মেলনে কি হয়েছে। একদম অনির্ধারিত ছিল এবং না হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যখনই কোনো কূটনৈতিক দ্বিপাক্ষিক মিটিং না হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটি পক্ষের আগ্রহর মাত্রা অতিরিক্ত থাকে, তখনই সাইড মিটিং হিসাবে তৎক্ষণাৎ কূটনৈতিক কৌশল অবলম্বন করা হয় এবং একই হোটেলে, একই শহরে, পাশাপাশি হোটেলে থেকে সেই সাইড মিটিং একজন রাষ্ট্রনায়ক আরেকজন রাষ্ট্রনায়ককে উপেক্ষা করতে পারে না। স্বাভাবিক কারণেই সেই সাইড মিটিং হয়ে থাকে। সাইড মিটিংটা যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এত সফল হয়ে থাকে, এর চেয়ে কূটনীতিতে আপনার ডিনার খুব গুরুত্বপূর্ণ। দুইজন রাষ্ট্রনায়কের এবং অনেক ব্যক্তিদের উপস্থিতিতে যে ডিনার পার্টি হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। ডিনার মানে একটা মিনি মিটিং, এটা কূটনীতির ভাষা। আমি বলছি না, আমি পৃথিবীর সবচেয়ে কূটনীতির শহর ওয়াশিংটন ডিসিতে 10 বছর থাকার সৌভাগ্য হয়েছে। ওয়াশিংটন ডিসিতে 10 বছর থাকার সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে ডিনার রাষ্ট্রনায়কদের জন্য একটা মিনি মিটিং। আর ওয়াশিংটন ডিসি একটি কূটনৈতিক শহর, একথা আপনারা সকলেই জানেন। সেই ডিনারে আমরা যে অ্যাটিটিউড, যে মোটিভ দুইজন রাষ্ট্রনায়কের দেখলাম, তারপরে আজকের এই সাইড মিটিং কতটুকু সফল হতে পারে সে বিবেচনা আপনাদের সকলকে করতে হবে। আজকাল বিবেচনা, বিশ্লেষণ, ব্যাখ্যা যে পক্ষে সেই পক্ষের করে থাকে, অর্থাৎ বিভক্তির রূপরেখা এমন এক পর্যায়ে এসেছে যে যেই পক্ষ করে সেই পক্ষে সাফাই গেয়ে থাকে। দেখুন, প্রেস সেক্রেটারি বলেছেন যে সকল বিষয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার ফেরত চাওয়া, বর্ডার কিলিং, তিস্তা, রিভার অ্যাক্ট, মানে যত প্রকার সমস্যা আছে সব নিয়ে আলোচনা হয়েছে। আপনার কি মনে হয় 5-7-8 মিনিটের এই মিটিংয়ে এটা সম্ভব? তার মানে কোনো আলোচনাই হয় না। কারণ কি? সাইড মিটিংয়ে সাধারণত ফটো সেশন, হাই হ্যালো এসব হয়। আর কি দেখলাম আমরা জানতে পারলাম যে ভারত কতবার চিঠি দিয়েছে এই ডক্টর ইউনূস সাহেবের সাথে মিটিং করার জন্য, না ইউনূস সাহেব ভারতকে কতবার চিঠি দিয়েছে, সরকারের পক্ষ থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এই মিটিং করার জন্য? 4বার আপনি আবেদন করেছেন। অতএব ভারত ছোট হয়ে গেল, ইউনূস সাহেব বড় হয়ে গেল, ইউনূস সাহেব বড় হয়ে গেল, না ভারত ছোট হয়ে গেল, এটা আর বলার অপেক্ষা রাখে না। ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা,
এই স্লোগান আজকে এখন থেকে মুখ থুবড়ে পড়বে। এরপর কি হয়েছে, সেই যে সাইড মিটিংয়ে ডক্টর ইউনূস সাহেব 2015 সালে মোদি মুম্বাইতে একটা অনুষ্ঠানে তাকে একটা স্বর্ণপদক দিয়েছিল। ইউনূস সাহেব এর বিষয় স্বর্ণপদক, ডক্টর ডিগ্রি, তরুণদের উদ্দেশ্যে লেকচার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার অ্যাক্টিভিটিস, এটা প্রশংসাযোগ্য। এটা আমি কার্পণ্য করব না, এবং আমি করলে তাতে কিছু যায় আসেও না। সারা পৃথিবীতে ডক্টর ইউনূস সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে ব্যক্তি হিসাবে। সেই সুবাদে 15 সালের মোদির সাথে একটি ছবি, সেই ছবিটাকে তিনি ফ্রেম করে তাকে উপহার দিয়েছেন। অতএব এই উপহারের মধ্য দিয়ে মোদি সাহেবকে তিনি বোঝাতে চেয়েছেন যে তাকে তিনি কতখানি ভালোবাসেন। অর্থাৎ তার 15 সালের সেই ছবিটিকে তিনি সংরক্ষণ করে রেখেছেন এবং সেই ছবিটি তাকে উপহার হিসেবে দিয়েছেন। এটা দোষের কিছু না, বরং আমি এটা বলবো ভদ্রতা কিংবা সভ্যতা। কিন্তু যারা বলার চেষ্টা করছেন যে ইউনূস সাহেব একদম ঠিক মতো জবাব দিয়ে দিয়েছেন, তাদের ধারণা ভুল। ইউনূস সাহেব ঠিক কাজ করেছেন। ভদ্রতা, সভ্যতা এবং কূটনৈতিক শিষ্টাচার, সভ্যতার এটা ঠিকঠাকই করেছেন। কিন্তু যারা বলতে চাচ্ছেন যে ইউনূস সাহেব একেবারে জবাব দিয়ে ফেলেছেন, তাদের জন্য বলছি তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অতি প্রশংসায় ইউনূস সাহেবকে ভালোবাসতে চাচ্ছেন। আমার পয়েন্ট 3টা। একটা হলো ইউনূস সাহেবের সাথে আগ্রহ দেখিয়েছে কারা? বাংলাদেশ। অতএব নতজানু পররাষ্ট্রনীতি। এতদিনকার এই 5ই আগস্টের পরের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার উপর আমিও প্রতিক্রিয়া দিচ্ছি যে দিল্লি না ঢাকা, এখন আর ঢাকা না, দিল্লি দিল্লি। বুঝছেন? এটা হলো কথা। দ্বিতীয় কথা হলো যে ইউনূস সাহেব নরেন্দ্র মোদীর সান্নিধ্য পাওয়ার জন্য 4 বার চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত 15 সালের ছবি ফ্রেমে বেঁধে নিয়ে গেছেন। আমি এই জন্য ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, এবং ভারতের তোষামত করছি না। ভারতের তোষামত করবো আমি, ভারতের পক্ষে আমি, কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে। কারণ নরেন্দ্র মোদী তো একটা উগ্র মৌলবাদী সরকার, নরেন্দ্র মোদী তো একটা ফ্যাসিস্ট, নরেন্দ্র মোদী তো গণহত্যাকারী। অতএব আমার দৃষ্টিতে না, আমেরিকার দৃষ্টিতে গুজরাটের গণহত্যাকারী হলো এই নরেন্দ্র মোদী। শুনেন, একটা ফ্যাসিস্টের বিরোধিতা করছেন, কিন্তু আরেকটা ফ্যাসিস্টকে আপনি করমর্দন করছেন। আমি ভারতের পক্ষে, আমি ভারতের জনগণের নাগরিকদের পক্ষে, কিন্তু এই নরেন্দ্র মোদী একটা উগ্র মৌলবাদী, সাম্প্রদায়িক এবং গণহত্যাকারী, গুজরাটের সেই ঘাতক গণহত্যাকারী। 560টা মসজিদ নির্মাণ করে শেখ হাসিনা হয়ে গেল নাস্তিক, শেখ হাসিনা হয়ে গেল ইসলাম বিরোধী। অর্থাৎ রাজনীতির কৌশলটা দেখেন। এটা একটা রাজনীতির যে একটা মানে ডামাডোল, রাজনীতির যে আওয়াজ, এইটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে গভীরভাবে। এখন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, বা প্রেস সেক্রেটারি, একেবারে উন্মাদ, সেই আওয়ামী লীগ জমানার তথ্য মন্ত্রী ছিলেন যে হাসান মাহমুদ, কিংবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন, তাদের মতোই সফল হয়েছে, এবং ভারত বাংলাদেশের বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কথা হয়েছে। ভারত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কয়টা? কি কি বিষয়? অনেক বিষয়, তাই না? অনেক বিষয়। সেইটা কি 7-8 মিটিংয়ে 7-8 মিনিটের মধ্যে সম্ভব? বলেন। এই ধরনের মিথ্যা কথা বলেছে, এবং নির্দিষ্ট করে বলছে না যে কি হয়েছে, শুধু বলছে তিস্তা তিস্তা, ওয়াটার ওয়াটার। তিস্তা তো আর চায়নার সাথে না চুক্তি হয়ে গেল, চায়না তিস্তা করে দেবে বিকল্প। ওইটাও বোকাস, ওইটাও ফাঁকাওয়াজ, ভাওতাবাজি। চীনের সাথে যেটা হয়েছে ওইটাও ভাওতাবাজি। আমি চাই যে কার্যকরী কিছু হোক, এটা আমি চাই। আমার রাষ্ট্রপ্রধান বা আমার সরকারকে আমি অপমানজনক কথা বলবো কেন? কিন্তু সমালোচনা করব, ক্রিটিসাইজ করব, চাপে রাখবো। আর এই সমস্ত চাটুকার শফিকুল আলমরা যা বলছেন তার প্রতিবাদ তো করতে হবে। মিথ্যা বলার মানে কি? জনগণকে বোকা বানাতে চাচ্ছে।
আচ্ছা, শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। ভাবখানা এমন যে মোদি সাহেব শেখ হাসিনাকে ব্যাগে করে থাইল্যান্ডে নিয়ে গেছেন, ব্যাংককের। চাইলো আর দিয়া দিল, তারপর ফেরত দিয়ে দিছে। তারপর কি হয়েছে? শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তারপর কি? আমি তো অনেক কিছু চাইতে পারি, আমি পরিবেশ মন্ত্রণালয়ে গিয়ে পরিবেশ মিনিস্টারের কাছে বলতে পারি যে আমি সূর্য ক্রয় করিতে ইচ্ছুক। তখন পরিবেশ মন্ত্রী কি বলল সেটার খবর নাই। শেখ হাসিনাকে ফেরত চাইলো, কিন্তু শেখ হাসিনা কি বলল তার কোনো মোদি কি বলল সেটার কোনো খবর নাই। এবং তাদের গতকালকের রাতের ডিনারের যে অ্যাটিটিউড, দুইজনের যে বসা, সেই দৃশ্যটাকে মনে রাখতে হবে, আজকের সাইড মিটিং এর সাথে মিলাতে হবে। একটা থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে আপনি খুব জ্ঞানী হওয়া বা খুব শিক্ষিত হওয়া বা খুব ট্যালেন্ট হওয়ার দরকার পড়বে না, ব্রিলিয়ান্ট হওয়ার দরকার পড়বে না। অর্থাৎ কালকের ডিনারের বসা আর আজকের সাইড মিটিং, এটা কিন্তু একটার সাথে একটা জড়িত। অতএব বুঝতে পারছেন, কিছুই হয় না, কিছুই হবে না। মাঝখান থেকে শেখ হাসিনা দিল্লির দালাল, ভারতের দালাল। আরে ভাই, আপনারা সবাই ভারতের দালাল। ভারতকে উপেক্ষা করে, ভারতকে কৌশল করে ভারতকে সাথে কাজ করতে হবে। কিন্তু যারা দালাল বলছে তারাও তো দালাল, যারা দালাল বলছে তারাও তো দালাল। আপনি 5-6 মাস 7 মাস যাইতে পারলো না, এর মধ্যে আপনার দিল্লি না ঢাকা স্লোগান মুখ থুবড়ে পড়লো। তাহলে আপনাদের উত্তেজনা থাকে 7 মাস, আপনাদের উত্তেজনা থাকে 7 মাস। এর চেয়ে আওয়ামী লীগের উত্তেজনা কিংবা শেখ হাসিনার উত্তেজনা বেশি সময় থাকে, এটা সব বাস্তবতা। আর নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করে লাভ হবে না তো। আলোচনা করতে হবে জয়শঙ্করের সাথে, আলোচনা করতে হবে অজিত দোয়ালার সাথে। পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে একটা পুতুল মাত্র। নরেন্দ্র মোদী নিজেই তো একটা কালপ্রিট, কারণ তিনি তো গণহত্যাকারী। ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল, বা উনি একটা স্ট্যান্ড নিতে পারতেন যে আমি তোমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, আমি তোমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলবো, অজিত দোয়াল। কারণ নরেন্দ্র মোদী একজন গণহত্যাকারী, শেখ হাসিনা একজন গণহত্যাকারী, ফ্যাসিস্ট। নরেন্দ্র মোদী একটা ফ্যাসিস্ট, নরেন্দ্র মোদী উগ্র মৌলবাদী, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক। কিন্তু না, নরেন্দ্র মোদীর সাথেই কথা বলতে হবে। তাহলে শেখ হাসিনার কে ফেরত চাওয়ার প্রশ্ন উঠে গেল। তারপর নরেন্দ্র মোদী কি বলল? মিস্টার শফিক, প্রেস সেক্রেটারি, চিফ অ্যাডভাইজার, আপনাকে আমার প্রশ্ন। নরেন্দ্র মোদীকে কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন, নরেন্দ্র মোদী কি বলল? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না, সেটা বলেন। এবং তিস্তা, ওয়াটার, গ্যারেজ, ম্যারেজ, ড্যাম্বো, নানা বিষয়, মানে স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কথা হয়েছে মাত্র 7-8 মিনিটে। বুঝতে পেরেছেন? এ হলো আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং নেতাদের পরিস্থিতি, রাষ্ট্রনায়কদের পরিস্থিতি। তবে ইউনূস সাহেব কিন্তু কোনো কথা বলছে না, মানুষকে দিয়ে বলাচ্ছে। উনি যেহেতু স্কলার, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান মানুষ, তিনি মানুষকে, যা কিছু হয় মানুষকে দিয়ে বলান। তার স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি ওখানেও তরুণ ফোরামে, মানে ইয়াং ফোরামে বক্তব্য রেখেছেন। ইয়াং ফোরামটা আবার সে খুব ভালোবাসে, কারণ সে তো জ্ঞানী লোক। সে জানে যে এই বয়স্কদের দিয়ে কিছু হবে না, কোনো কিছু ঘটাতে হলে তরুণদের লাগবে, তরুণরাই বুক পেতে দেবে, আর বৃদ্ধ অসুস্থরা পালিয়ে যাবে। এটা উনি খুব ভালো বোঝে এবং আমি ওনাকে জন্য খুব ধন্যবাদ দিই। উনি যত অঘটন বা যত ঘটন ঘটিয়েছে জীবনে, সব কিন্তু তরুণদের নিয়ে, এবং তরুণদেরকে কনভিন্স করে। এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটা উচিত, এটা দরকার, যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ পারে নাই। ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেছে, ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেছে। তরুণদেরকে অ্যাড্রেস করতে আমাদের এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ পারে নাই।
তরুণদেরকে বরং যতটুকু তরুণরা ছিল তাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে, অসুস্থ বানিয়ে ফেলেছে। তার প্রমাণ ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেছে। সে যাই হোক, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে এই সমস্ত চুক্তি বা এই সমস্ত সাইড মিটিং ভারতের সাথে হোক, চায়নার সাথে হোক, সেটা কিরকম জানেন? জীবনানন্দ দাশের বনলতা কবিতার শেষ লাইনের মতো, সব পাখি ঘরে আসে, সব ফুরায়ে সব লেনদেন, মুখোমুখি বসিবার থাকে শুধু অন্ধকার, নাটোরের বনলতা সেন। ভুল হইতে পারে আমার, কার কবিতা আর আগের মতো মনে নাই। অনেক কবিতা মুখস্থ ছিল এক সময়, এখন আর আগের মতো একদম টু দি পয়েন্টে মনে থাকে না। তার কিছু কিছু থাকে। আপনারা এটা বিখ্যাত কবিতা সবাই জানেন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। এই মিটিংগুলি হয়েছে সেই রকম ধরনের একটা মিটিং। চীন থেকে, আমেরিকা থেকে শুনলাম অনেক কিছু নিয়ে আসছে, কই? তারপর চীন থেকে সমুদ্রগামী জাহাজ, তারপর তিস্তা বিকল্পবাদ, তারপর এই সেই কত চিকিৎসা, তাই না? এখন আবার শুনবেন ভারত থেকে সব বর্ডার ক্লিন আর হবে না, বর্ডার ক্লিন আর হবে না, শফিক সাহেব বলছে। তো এ হলো আমাদের কূটনৈতিক, আমাদের লোকাল আভ্যন্তরীণ রাজনীতি। এরা প্রচন্ড মিথ্যা কথা বলে এবং আমাদেরকে ভাওতা দেয়। তো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তো আরো বেশি ভাওতা দেওয়ার সুযোগ আছে। সেখানে লিমিটেড লোক থাকে, এখানে মাস পিপল উপস্থিতি থাকে না, সেখানে ডিপ্লোম্যাটিক জোন, হ্যাঁ, এবং সিক্রেট, নিরাপদ, অনেক কিছু। তো সেখানে আরো মিথ্যা কথা বলার সুযোগ থাকে। সেই সুযোগটা সবাই কাজে নিলেও ডক্টর ইউনূস সাহেব নেবে না, এটাই আমি বিশ্বাস করি। তাই ওই জীবনানন্দ দাশের ওই কবিতার শেষ লাইনটাই সবাই মনে রাখবেন। এই সমস্ত সাইড মিটিং কিংবা চুক্তি বা আলোচনা সমালোচনা এগুলি মনে না রাখলেও চলবে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে।